একটি আধুনিক এবং হলো ত্রিমাত্রিক বাহিনী। তো আমাদের বিমান বাহিনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হলো আমাদের সর্বশেষ যে টেনসি যে ফাইটার প্লেন কেনার কথা সেটিও এখনও স্থগিত অবস্থায় রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, যেহেতু আপনি প্রতিরক্ষা মন্ত্রী, কার ইন্ধনে, কোন দেশের ইন্ধনে, কোন অর্থ সংকটের কারণে কিনা কেন আমরা বিমান বাহিনীতে যে টেনসি ফাইটার প্লেন কিনতে পারছি না, সেটি আপনার কাছে অনুরোধ। এবং একই সাথে বিমান বাহিনী প্রধান যিনি বর্তমানে আছে, সম্মানিত বিমান বাহিনী প্রধানের নিকটে আমরা অনুরোধ জানাই, কেন বিমান বাহিনী আধুনিকায়ন করা হচ্ছে না, সে প্রেক্ষিতে আপনার কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং কী ধরনের স্টেপ সামনে নেবেন সেটিও আপনি ক্লিয়ার করুন। কারণ আপনি আজকে 3 বছর বিমান বাহিনীর প্রধান থাকবেন, তার পরবর্তীতে থাকবেন না, আপনি 3 বছরের দায় আপনাকে ভবিষ্যতে বহন করতে হবে। যদি আপনি যাতে পূর্ববর্তী ফ্যাসিস্ট যারা ছিল তাদের নিয়ে যাতে কোনো কলঙ্ক আপনার শরীরে না আসে, সেজন্য আপনিও যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। তো ওদের হলো এই রাজনীতিকরণের ফলে আমাদের অনেক অফিসার কচুকাটা হয়েছে। এই রাজনীতিকরণের ফলে আমরা অনেক সৈনিক ভাই তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং সেটার জন্য আমি মনে করি যে সশস্ত্র বাহিনীতে যখনই রাজনীতির থাবা আসবে, ওই সশস্ত্র বাহিনী আর জনগণের সশস্ত্র বাহিনী থাকে না। আমরা সম্প্রতি কিছু জায়গায় লক্ষ্য করেছি, বর্তমান সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সশস্ত্র বাহিনীর দিকে একটু চোখ তাকাতে চাচ্ছে, সশস্ত্র বাহিনীকে বিভিন্ন জায়গায় তাদের হস্তক্ষেপ করার অভিপ্রায় চেষ্টা করছে। তো সেজন্য সকল রাজনীতিবিদদের উদ্দেশ্য বলবো, সশস্ত্র বাহিনীতে যদি রাজনীতির হস্তক্ষেপ শুরু করেন তাহলে সেটার পরিণাম 5th অগাস্টের চেয়ে খারাপ হবে। আপনারা দেখেন নাই 5th অগাস্টে বন্দুকের নল সামনে থেকে পিছনে ঘুরে গিয়েছে, যেটার একমাত্র ফলাফল হলো, একমাত্র রিজন হলো সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ। কারণ সশস্ত্র বাহিনী হতে হবে একটি স্বাধীন বাহিনী, সশস্ত্র বাহিনী হতে হবে জনগণের বাহিনী, সশস্ত্র বাহিনী থাকবে আমার বহিঃশত্রুকে মোকাবেলা করার জন্য। সশস্ত্র বাহিনী কখনো আমার দেশের লোকের উপর গুলি তাক করবে এরকম সশস্ত্র বাহিনী আমরা চাই না। আমার সশস্ত্র বাহিনী হতে হবে আমার প্রত্যেকটি মানুষের কথা শুনবে, আমার প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করবে। আমার সশস্ত্র বাহিনী ওইরকম সশস্ত্র বাহিনী হতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের সশস্ত্র বাহিনীর সৈনিকদের কিছু দাবি দেওয়ার প্রেক্ষিতে ভবিষ্যতে আমাদের সৈনিকদের জন্য মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা যে উদ্যোগগুলো নিয়েছে সে ব্যাপারে আমাদের ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট মুশফিকুর রহিম রনি সে বিস্তারিত বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈনিক ভাইদের সাথে অনেকে অনেক মিসবিহেভ করা শুরু করেছে, তো এটা আসলে উদ্বেগজনক। এবং আমরা স্পষ্ট আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি বার্তা দিতে চাই, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। তো কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর বিন্দু মাত্র যদি আঘাত হয়, সেই আঘাতের প্রতিঘাত কিভাবে করতে হয় আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা জানি। আমাদেরকে আপনারা ভায়োলেন্ট করবেন না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, জয়দেবপুর থানায় যে ভিকটিমের যে ঘটনা ঘটেছে, ওই থানার ওসিকে বলতে চাই অতি দ্রুত যে আসামি তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে তার পরিণাম ভয়াবহ হবে। এবং একই সাথে যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি আমরা ট্রেন্ড সোলজার, আমরা অস্ত্র চালাতে জানি। আমাদেরকে আপনারা ভায়োলেন্ট করবেন না। আমরা ভায়োলেন্ট হলে পুরো দেশে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। সেজন্য সবাইকে অনুরোধ করব, পুরো বাংলাদেশে যাতে সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে কোনো ধরনের অন্যায় এবং কোনো ধরনের বঞ্চনার শিকার না হয় সেজন্য সবাই সতর্ক থাকবো। ধন্যবাদ। আপনার প্রশ্ন যে রয় চিফ বাংলাদেশে এসেছে, জিও পলিটিক্যালি একটা টার্ম আছে, সেটা হলো আপনার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সবসময় রাখবেন যে হলো আমার কাউন্টার পার্টের ইন্টেলিজেন্স কী সেটা আমাকে জানতে হবে সর্বদা। আমাদের বাংলাদেশে যখন র চিফ আসে সেটি কিন্তু হলো হঠাৎ করে উনি কোনো গোয়েন্দার সংস্থার আমন্ত্রণ ছাড়া বা সরকারি আমন্ত্রণ ছাড়া আসে নাই, উনি বাংলাদেশের ডিজিএফ এর আমন্ত্রণেই উনি এসেছে। এবং সেটার উদ্দেশ্য হলো আমাদের যে দ্বিপাক্ষিক গোয়েন্দার যে তথ্য আদান প্রদান এবং বিনিময়, সেটা হলো আমাদের মেন কনসার্ন। আমরা দেখি যে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বাদ দিয়ে আমরা কখনো আমাদের দেশকে সুষ্ঠু স্টেবল অবস্থা রাখতে পারবো না। কারণ আমার প্রতিবেশী যদি দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধটা আমার নাকেও আসবে। তো এই জন্য বলবো যে এটাকে অন্যদিকে কেউ যাতে মিসগাইড না করে, যে র চিফ আসবে বাংলাদেশের ডিজিএফ এর প্রধান, উনি ওই দেশে যাবে, এটাই একটি জিও পলিটিক্যাল ইন্টেলিজেন্সের শেয়ারিং এবং হলো ইন্টেলিজেন্সের একটা টার্মোলজি।
এই ক্ষেত্রে আমি মনে করি না যে হলো রহস্যি বাংলাদেশ আসাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়েছে, রাদার উপকার হয়েছে এজন্যই যে রচিব আসার পরবর্তী পর্যায়ে আমরা বলতে পারছি যে আমার ভাই ওসমান হাদি হত্যাকারী কোথায়, কেন তাকে ফেরত দেওয়া হচ্ছে না, এবং আমরা অ্যাট দ্য সেম টাইম যে ভারতীয় হাই কমিশনার ওনাকে প্রেশারাইজ করতে পারছি। আমরা দেখতে পাই যে ওসমান হাদির যে হত্যাকারী তাকে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পিন পয়েন্ট লোকেশন শেয়ার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে। তারপর প্রেক্ষিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা সেই পিন পয়েন্টে গিয়ে ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে। তাহলে এই যে ইন্টেলিজেন্সের যে কোলাবোরেশনটা জিওপলিটিক্যালি সেটা যদি আরও বিরাজমান থাকে সেটি আমাদের দুই দেশের জন্যই কল্যাণকর। সেজন্য বলবো এটিকে আপনারা মিসগাইডেড হইতে নেবেন না। ডিজিএফআই একটা জিনিস মনে রাখবেন, ডিজিএফআই পূর্বের ডিজিএফআই নেই। ডিজিএফআই এখন একটি স্বনির্ভর প্রতিষ্ঠান এবং সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করছে। আমি বিশ্বাস করি যে ডিজিএফআই যদি পূর্বের ন্যায় কোনো ধরনের কার্যক্রম করে তাহলে সেটার পরিণাম ভয়াবহ হবে। সেজন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার শামসারের যে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ডিজিএফআই যেভাবে পরিচালিত হচ্ছে এটা জনগণের ডিজিএফআই হবে, জনগণের প্রতিরক্ষা হবে, আমাদের বাহিনীগুলোর প্রতিরক্ষা হবে, আমাদের সবার জন্য কাজ করবে আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলো, সে আশায় ব্যক্ত করি।